জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রভাষক, রসায়ন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আমি তোমাদের পর্যায় সারণী চ্যাপ্টারের উপরে একটি ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। আজকে দ্বিতীয় ক্লাসের বিষয়বস্তুগুলো হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে মৌলের কিছু ব্যতিক্রম ধর্ম। তো আসো দেখি। প্রথমে আমরা একটা প্রশ্ন দিয়েছি, সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের প্রথম আয়নীকরণ বিভব কম কেন? এখন প্রথম আয়নীকরণ শক্তি বা বিভবটা যদি পরীক্ষায় কখনো তোমাদের বলে, তাহলে মনে রাখবা যে তোমাদের আয়নীকরণ শক্তির একটা সংজ্ঞা ছিল যে গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন কোনো পরমাণু হতে একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা ছিল আয়নীকরণ শক্তি। তো এখানে দেখো, এই আয়নীকরণ শক্তি যখন একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তিও বলতে পারো, আবার এটিকে প্রথম আয়নীকরণ শক্তিও বলা হয়। সেক্ষেত্রে তোমরা এখানে যদি পরীক্ষায় কখনো আয়নীকরণ শক্তির জায়গায় যদি কখনো বলে প্রথম আয়নীকরণ শক্তি কি, তাহলে তোমরা এটাও লিখতে পারবা। কিন্তু যদি কখনো বলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি, তাহলে তুমি বলতে পারো যে গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো বিচ্ছিন্ন পরমাণু হতে দুইটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলি। তো আজকে এই কোশ্চেনটা ছিল প্রথম আয়নীকরণ বিভব কম কেন? সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মৌলের প্রতিটি পরমাণুর বহিঃস্তর থেকে একটি করে এক মোল ইলেকট্রন অসীম দূরত্ব অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি শোষিত হয় তাকে ওই মৌলের কি আয়নীকরণ শক্তি বলে। অথবা পরমাণুর বহিঃস্তর থেকে প্রথম এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলছি ওই মৌলের আয়নীকরণ শক্তি। এখন প্রশ্ন দেখো, যেমন সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আকার বড় বলে আমাদের এখান থেকে পরমাণুর বহিঃস্তরে একটি করে ইলেকট্রন অপসারণ করতে কম শক্তি প্রয়োজন হয়। এ কারণে সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কম। তো এখন তাহলে তোমরা বুঝতে পারছো যে এই সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের প্রথম আয়নীকরণ বিভবটা কম কেন? সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আকার বড়, পটাশিয়ামের বহিঃস্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে কম শক্তি প্রয়োজন হয়। এই কারণে সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কম। এবার অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অপেক্ষা কম কেন? দেখো, নাইট্রোজেন, তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলা, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করবা। এখন আমাদের দেখো আগের প্রশ্নটা ছিল কিন্তু নাইট্রোজেন এবং সোডিয়াম, এখানে সোডিয়াম আর পটাশিয়াম ছিল। সোডিয়াম পটাশিয়াম কিন্তু এই দুইটা কিন্তু একই গ্রুপের, কিন্তু একটা ছিল 3 নম্বর শক্তি স্তরে, একটা ছিল 4 নম্বর শক্তি স্তরে। কিন্তু এটা ছিল গ্রুপ ওয়াইজ, যে যত একই গ্রুপের, তুমি জানো যে একই গ্রুপে যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মানটা তত কি কমতে থাকে। এর ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম। এখানে দেখো আমরা একটা ব্যতিক্রম প্রশ্ন, তোমরা সবাই জানো যে একই পর্যায়ের যত বাম হতে ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান কিন্তু তত বৃদ্ধি পায়। কিন্তু দেখো এই কোশ্চেনটায় কি নাইট্রোজেন আগে
মানে নাইট্রোজেনের পরেই কিন্তু অক্সিজেন, তাহলে হওয়ার কথা ছিল কি অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা বেশি, কিন্তু অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি না হয়ে কম হয়েছে। এর কারণটা কি? এটাই তোমাদেরকে আমি বলছিলাম যে ব্যতিক্রম। ব্যতিক্রম কিভাবে? অক্সিজেনের যখন ইলেকট্রন বিন্যাস করো তখন দেখা যায় 1s² 2s² 2p4, কিন্তু নাইট্রোজেনে যখন ইলেকট্রন বিন্যাস করো 1s² 2s² 2p3। তাহলে দেখো তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় নাইট্রোজেনের সর্ববহিস্তর শক্তি স্তরে 2p উপস্তর অর্ধপূর্ণ অবস্থায় স্থিতিশীল কাঠামো অর্জন করে, কিন্তু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় সর্ববহিস্তর ও উপস্তরটা কি আংশিকভাবে পূর্ণ আছে, মানে এটা 3 নেই 4 আছে, তার মানে 4-এর পরে 5 আছে, তারপরে যে 6, তাহলে আংশিকভাবে পূর্ণ থাকায় এখান থেকে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করানো সহজ। তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটা অক্সিজেন অপেক্ষা বেশি হয়ে থাকে। তোমরা এটা খাতায় লিখে রাখতে পারো। আরেকটা তুমি করতে পারো এখান থেকে ব্যতিক্রমভাবে, বেরিলিয়াম, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে বেরিলিয়াম ও বোরনের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তির মান বেশি। এবার পরেরটা আসো, পটাশিয়ামের তুলনায় সোডিয়ামের গলনাঙ্ক বেশি কেন? তাহলে প্রথমে একটা পড়ছিলাম সোডিয়াম ও নাইট্রোজেনের মধ্যে কোনটির আয়নীকরণ বিভব কম একটা, তারপরে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে মানে অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কোনটির আয়নীকরণ শক্তির মান কম, এটা একটা পড়লাম। এখন দেখো পর্যায় সারণী মানে পটাশিয়ামের তুলনায় সোডিয়ামের গলনাঙ্ক বেশি কেন? পর্যায় সারণীতে একই গ্রুপের পটাশিয়ামের উপরে সোডিয়াম অবস্থিত, তাই পটাশিয়ামের তুলনায় সোডিয়ামের আকারটা ছোট এবং ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। যেটা যত বেশি ছোট তার ইলেকট্রন ঘনত্বটা তত বেশি, মানে কাছাকাছি থাকে। ইলেকট্রন ঘনত্ব বেশি হলে পরমাণুসমূহ অণুসমূহের পরস্পরের খুব কাছাকাছি থাকে এবং এর বন্ধন আকর্ষণও বেশি হয়, তাই পটাশিয়ামের তুলনায় সোডিয়ামের গলনাঙ্ক বেশি। তাহলে এটা তুমি ক্লিয়ার হলা। এবার পরেরটা আমরা আয়নীকরণ শক্তি শেষ করলাম। এবার আসি আমরা তড়িৎ ঋণাত্মকতা। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অন্য সকল মৌল অপেক্ষা অধিক কেন? সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে টানার প্রবণতাকে কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এটি একটি পর্যাবৃত্ত ধর্ম যা পর্যায় সারণীর একই গ্রুপে উপর হতে নিচের দিকে গেলে ক্রমশ হ্রাস পায় এবং একই পর্যায়ের বাম হতে ডান দিকে ক্রমশ বৃদ্ধি পায়। ফলে পর্যায় সারণীর সবচেয়ে ডানের এবং পর্যায় সারণীর সবচেয়ে উপরের মৌলের তড়িৎ ঋণাত্মক বেশি থাকে। পর্যায় সারণীতে অবস্থান অনুসারে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য সকল মৌলের মাঝে ফ্লোরিন সর্বাপেক্ষা ডানে এবং উপরে অবস্থিত, ফলে অন্য মৌল অপেক্ষা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার মান 4। এইবার আসো ইলেকট্রন আসক্তি। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? তো এখন দেখো ফ্লোরিনের আকার ক্লোরিন অপেক্ষা, মানে এখানে প্রশ্নটা বোঝো, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? কিন্তু ইলেকট্রন আসক্তি কিন্তু আমরা জানি একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে নামা হয় ইলেকট্রন আসক্তির মান কি হয়? কমতে থাকে। কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে সেটা হয়ে গেছে বিপরীত। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ক্লোরিন অপেক্ষা কম হয়েছে। এর কারণটা কি? ফ্লোরিনের আকার ক্লোরিন অপেক্ষা ছোট, এর দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকায় ইলেকট্রন ঘনত্ব খুব বেশি। সুতরাং অন্য ইলেকট্রনকে আকর্ষণ করতে হলে বহিস্তরের ইলেকট্রনের সাথে নবাগত ইলেকট্রনের বিকর্ষণ হয়, ফলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কমে যায়। তাহলে আবারও দেখো, দ্বিতীয় শক্তি স্তরে ফ্লোরিন থাকায় ইলেকট্রন ঘনত্বটা বেশি হলো। অন্য ইলেকট্রনকে আকর্ষণ করতে হলে বহিস্তরের ইলেকট্রনের সাথে নবাগত ইলেকট্রনের যখনই ঘনত্বটা বেশি থাকবে তখন অন্যদের সাথে বহিরাগত বা বহিস্তরের ইলেকট্রন আসক্তি কমে যায়। তখন কী হচ্ছে? নবাগত ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ ঘটে, ইলেকট্রন আসক্তিটা কমে যায়। অন্যদিকে ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল, এর আকার বড়, ফলে এর ঘনত্বটা কিন্তু ফ্লোরিন অপেক্ষা কম। তৃতীয় পর্যায়ের মৌল বলে এর আকার বড়, ফলে তৃতীয় শক্তি স্তর 7টি ইলেকট্রন অবস্থান করায় তেমন কোনো বিকর্ষণ হয় না, অন্য ইলেকট্রনের সাথে সহজে আকর্ষণ করতে পারে। তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম হয়ে থাকে। তাহলে এটা তোমাদের একটা ব্যতিক্রম প্রশ্ন এবং অনেক ইম্পর্টেন্ট। এবার দেখো
পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। যেমন এখানে আমরা গ্রুপ 17 বা 17 নম্বর গ্রুপের মৌল যেমন ফ্লোরিন, ক্লোরিন ইত্যাদি গ্যাস যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, যথাক্রমে যখন হাইড্রোজেন, ফ্লোরাইড, HCl ইত্যাদি গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন একটা গ্যাস, ফ্লোরিন একটা গ্যাস, বিক্রিয়া করে কি হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস তৈরি করলো। একইভাবে দেখো ক্লোরিন এবং হাইড্রোজেন যখন বিক্রিয়া করলো HCl গ্যাস তৈরি করলো। এই হাইড্রোজেন ফ্লোরাইড যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন হাইড্রোজেন ফ্লোরাইড কি এটা যখনই পানির মধ্যে দিয়ে দিচ্ছে গ্যাসটা, তখন সেটাকে জলীয় বাষ্প আকারে উড়ে যাচ্ছে, তাই দেখো কিউ চিহ্নটা ব্যবহার করা হয়েছে। একইভাবে HCl যখন পানির সাথে করছে এটাও কিউ মানে অ্যাকুয়াস জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। তাহলে এই রিয়াকশানটা তোমাদের অনেক সময় দিলে তোমাদের কনফিউশন হতে পারে যে গ্যাস যখন লিকুইডে যাচ্ছে তখন সেটা কি হচ্ছে জলীয় বাষ্প হচ্ছে, কিন্তু কোনো হাইড্রোজেন ফ্লোরাইডই থাকছে, মূল উৎপাদ কিন্তু এখানে আর অন্য কিছু আসতেছে না। এরপরে দেখো যদি হাইড্রোজেন ফ্লোরাইড তো তুমি দেখো একটা অ্যাসিড, এটা যখন ক্যালসিয়াম কার্বনেট এর সাথে যখন বিক্রিয়া করছে ক্যালসিয়াম ফ্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, পানি। HCl একটা অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করলে লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড। তার মানে ধাতব কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড। এটা মনে রাখো। কিছু মূল্যায়ন প্রশ্ন দেখো, পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল পানির সাথে বিক্রিয়া করে সহজে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? মনে রাখবে গ্রুপ 1 মৌলগুলো সহজে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কারণ কি জন্য দেখো, সোডিয়াম যখন ধরো সোডিয়াম গ্রুপ 1 সোডিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে পানির দুইটা অণু মানে বিয়োজিত হয়ে H+ আর OH- তৈরি করে। তো পানি যেহেতু সোডিয়াম ধাতুগুলো সবসময় পজিটিভ চার্জ, পজিটিভের সাথে নেগেটিভ মানে OH এর সাথে বিক্রিয়া করলে এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে আর সহজে H2 তৈরি হয়ে যাচ্ছে। এটা তোমরা মনে রাখবা। পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার দ্রবণ তৈরি করে কারা? ক্ষার ধাতু, যেটা আমি একটু আগে বললাম। পর্যায় সারণীর প্রতিষ্ঠা অষ্টতত্ত্ব ধারণাটি কার? নিউল্যান্ডের অষ্টক সূত্র তোমরা এর আগেও দেখছো। তো যাই হোক, তোমরা এগুলো বিষয়ে ভালোভাবে প্র্যাকটিস করো। আমার এই চ্যাপ্টারটির শেষের অংশটুকু কমপ্লিট হয়ে গেছে। আমরা নেক্সট দিনে তোমাদের সামনে সৃজনশীল নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।